শুভেচ্ছা, ভালোবাসা, আমন্ত্রণ। মধ্যরাতের আয়োজন, প্রিয় তারকার সাথে কথোপকথনের আয়োজন, যে আয়োজনের নাম হচ্ছে রাতের আড্ডা। আড্ডা দেওয়ার জন্য আমাদের মাঝে একজন উপস্থিত আছেন। তিনি কে বলবো তার আগে আপনাদের বলে দিচ্ছি, এই মুহূর্তে এনটিভির পর্দা এবং এনটিভির সকল অনলাইন প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচারিত হচ্ছে আপনাদের জন্য এই আয়োজন রাতের আড্ডা। আমাদের জীবনে অনেক শখ থাকে। কারো শখ বিদেশ চলে যাবে, কারো শখ বিদেশ ঘুরতে যাবে, কারো শখ প্রিয় তারকার সাথে কথা বলবে। শখের কোনো অভাব নেই, কিন্তু নিজে যখন আপাদমস্তক শখ হয়ে যান তখন কিন্তু ব্যাপারটা একটু ডিফারেন্ট হয়ে যায়। আমার মনে হয় আপনারা ধরতে পেরেছেন আমাদের আজকের অতিথিকে, যার অভিনয় দেখার অনেক শখ থাকে আমাদের, যাকে দেখতে আমাদের ভীষণ শখ লাগে, এবং তিনি আমাদের সবার প্রিয় অভিনেত্রী, মডেল আনিকা কবির শখ। চলুন কথা বলি আমাদের আজকের অতিথির সঙ্গে। কেমন ছিল ইন্ট্রোটা? হ্যালো, হোয়াট আ ইন্ট্রো, মানে সত্যি খুব সুন্দর। আচ্ছা, ওকে, সুন্দর মানুষের জন্য সুন্দর। আর এত সুন্দর করে শুধু তুমিই বলতে পারতেছিল। ওকে, এনটিভিটা রিয়েলাইজ করে ওই জন্যই আমাকে ডাকে। এনিওয়ে, দর্শক বন্ধুরা, আমাদের প্রিয় শখের সঙ্গে ভিডিও কলে সরাসরি আপনারা কথা বলতে চাইলে আমাদের টেলিভিশন স্ক্রিনে এবং ফেসবুকে লাইভ চলাকালীন সময় একটা জুম আইডি এবং পাসওয়ার্ড এবং জুমের লিঙ্ক দেওয়া থাকবে। সেখানে আপনারা গেলে বুঝতে পারবেন। যারা নিয়মিত ভিডিও কল দেন তারা তো জানেন না, যারা দেন আজকে ট্রাই করেন, হয়ে যাবে। আর যারা ভিডিও কল করতে চাচ্ছেন না কিন্তু শখকে অনেক কিছু জিজ্ঞেস করতে চান অথবা নিজের মতটা জানাতে চান, তারা কিন্তু আমাদের ফেসবুকে লাইভ চলাকালীন সময় কমেন্ট করতে পারেন। আমরা বাছাই করা কমেন্টগুলো আপনাদের মাধ্যমে, এনটিভির মাধ্যমে আমাদের শখের কাছে পৌঁছে দেবো এবং প্রশ্ন উত্তরগুলো জানার চেষ্টা করব। চলুন আড্ডা শুরু করি। অনেক ইন্ট্রো হয়েছে, অনেক কথা হয়েছে। ব্যস্ততাই সুস্থতা, মোটামুটি একটা ব্রেকের পরে তুমি কিছুদিন হলো আবার কাজে নেমেছো। এই ব্রেকের কথাটা শুনতে শুনতে আমি টায়ার্ড হয়ে যাচ্ছি। আমার ব্রেকটা মনে হচ্ছে শেষই হচ্ছে না। হ্যাঁ, এবং বিশাল একটা পাপ করে ফেলেছো আর কি। মোটামুটি কিছুদিন যাবত না, আমি মানে অনেক দিন যাবতই কাজ শুরু করেছি। তো কেমন যাচ্ছে ব্যস্ততা, কেমন কি করছো, কেমন লাগছে আবার কাজ করে? আলহামদুলিল্লাহ, ভেরি গুড। এই যে কাজ করছি কাজের জায়গায়, এখন আবার অনেক অনেক ব্যস্ততা। তোমার সাথে আমার আরেকটা কাজ হচ্ছে, রূপনগর সিরিয়াল। এছাড়া তো 1 ঘন্টা নাটক, একটা টিভিসি শুট, একটার পর একটা হয়ে আছে। এই তো ভালো লাগছে ডেফিনেটলি, কারণ আমার কাজের জায়গাটা খুবই ভালো লাগার একটা জায়গা, পছন্দের একটা জায়গা, পছন্দের মানুষগুলোর সাথে দেখা হয়। ডেফিনেটলি ভালো। একটা সময় তুমি তো একেবারেই হ্যাপিলি সিঙ্গেল একটা পার্সন ছিলে, তখন তুমি অনেক মানে কাজের ব্যাপারে পিছুটান ছিল না। এখন একটা পরিবার হয়েছে, তো পরিবার, কেরিয়ার, পরিবার, সবচেয়ে বড় কথা হচ্ছে কি আমার মেয়ে। তো ও তো আসলে অনেক ছোট, ওকে রেখে আসলে ওইভাবে করে কাজটাও করা যায় না। ওর কারণেই আসলে আমার ব্রেকটা নেওয়া হয়েছিল। বাট এখন যেহেতু আবার বড় হচ্ছে, টুকটুক করে একটু বুঝতেছে, তো আমিও টুকটুক করে কাজ করছি। এই তো। আমার প্রশ্নটা ছিল না, প্রশ্ন ছিল মানে মেনটেনটা কিভাবে করছো তুমি? কারণ যখন আমরা ঢাকার বাইরে চলে যাচ্ছি, আমরা একটা লম্বা সময়ের জন্য চলে যাচ্ছি, সকাল সকাল বেরোতে হয়, একদম শেষ রাতে বাড়ি ফিরি আমরা। সো তোমার জন্য তো ডেফিনেটলি একটা চাপ হয়ে যায়, ওই চাপ সামলা, যে আমরা মাঝে মাঝে চাপ সামলা খাবার খাইতে যাই, মুরগির চাপ, বিফ চাপ। হ্যাঁ, তুমি চাপ কিভাবে সামলাও এটা? না, আসলে এইটা আমার ব্যাপারে না, আমি বলবো যে সবাই যারা আসলে কাজ করে, সেটা আমাদের মিডিয়াতে হোক বা মিডিয়ার বাইরেই হোক, সবারই কিন্তু যারা, আমি বলবো যারা ওয়ার্কিং মাদার, সবারই কিন্তু মানে জিনিসটা ব্যালেন্স হয়েই যায়। আমার যেমন, আমি যেটা করি, আমার যেমন ডিরেক্টরসদেরকে বলা থাকে যে আমি 10টার পর কাজ করব না, 10টার পর কোনোভাবেই আমাকে কোনো সেটে রাখতে পারবে না, কারণ 10টায় দেখা গেল যে আমার যদি প্যাক আপ হয়ে যায়, আমার বাসায় ঢুকতে ঢুকতে ওই 12টা 12:30 এরকম বেজেই যায়। আর নর্মালি যদি 12টার সময় প্যাক আপ হয় তাহলে তো আরও অনেক লেট হয়। সো যেহেতু এখন বেছে বেছে কাজ করা হচ্ছে, সো ওইভাবে ডিরেক্টরসদেরকে বলেই কাজ করা হচ্ছে, সো এটা আসলে ম্যানেজ হয়ে যায়। ওকে, সিঙ্গেল, এখন তো সিঙ্গেল নাটকের একটা ভালো সময় যাচ্ছে। সিঙ্গেলে কতটুকু সময় দিচ্ছ, আর সিঙ্গেলের কাজগুলো কেমন হচ্ছে বা কেমন চাও করতে? ডিফারেন্ট ক্যারেক্টারে কাজ করতে চাই, কারণ কি মানে আমাদের একটা প্রবলেম আছে, সবাই একটা টাইপড হয়ে যায়। এক্স্যাক্টলি, যে মনে করে আচ্ছা ও তো এই কাজটা অনেক ভালো গিয়েছে, ওর এই কাজটা, ওকে এই টাইপেরই আরেকটা ক্যারেক্টারে আমরা সিলেক্ট করি। বাট আসলে এক টাইপের কাজ করতে একদমই ভালো লাগে না, একঘেয়েমি লাগে। আর আমি যেহেতু ওকেশন বেস সিঙ্গেল করি, যে ঈদের জন্য হয়তো 2টা বা 3টা কাজ করা হয় বিশেষ দিবসগুলোতে, হ্যাঁ, সো ট্রাই করে আসলে ডিফারেন্ট ক্যারেক্টারে কাজ করার। গল্প, ডিরেক্টর ভালো, এই 2টা আমার মেইন প্রেফারেন্স থাকে। তোমার কি কখনো এমন হয়, যেমন ধরো
হ্যাঁ আপা, একটা গ্রামের গল্প। তো আপনি শহর থেকে আসছেন এরকম ক্যারেক্টার, বা বিদেশ থেকে আসছেন? অনেক অনেক, একই তো হেয়ার কালার, আমাকে কেন যেন কেউ গ্রামের মেয়ে ভাবতেই পারে না। আর অনেক ডিরেক্টরসদের এটাই থাকে, মানে কথা যে শখকে তো আসলে ঘষে মেজেও গ্রামের মেয়ে বানানো যাবে না, কিন্তু আসলে বাট রিস্কটা কেউ নিতে আসলে চায় না। রিস্কটা কেউ নিতে চায় না। এন্ড আমার কাছে মনে হয় যে অবশ্যই করা যাবে, মানে গ্রামের মেয়ে কেন, এখানে আরো যদি অন্য কোনো ক্যারেক্টার থাকে, হয় না অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টারই কিন্তু হয়, যে নট নেসেসারি যে আমি পার্সোনাল লাইফে আমি যেমন হেয়ার কালার করা বা দেখতে সুন্দর সুন্দর মেয়েরা গ্রামের মেয়ে হয় না। রাইট। So, এটা তো আমারও কথা, যেমন রূপনগরেও তো তুমি গ্রামের রূপনগরে মেয়ে। আমি গ্রামের একটা ক্যারেক্টার প্লে করছি, যদিও ওটাতে পুরোপুরি গ্রাম আসলে বলা যায় না, মানে মফস্বল। মফস্বল। আচ্ছা, ওখানে যাব, কিন্তু তার আগে ধরো এই যে আমারও কিন্তু এই প্রবলেমটা হয় আমার আমি গ্রামের। একটা কথা শেয়ার করতে চাই, সরি আমি মাঝখানে that's ইন্টারাপ্ট okay, করলাম, তুমি এমন কারণ সমস্যা নেই। মাঝখানে কি মানে বেশ কিছুদিন আগে আমি দোদুল ভাইয়ের একটা কাজ করেছিলাম, পটুয়ার বউ। So, ওই কাজটা আমার অনেক চ্যালেঞ্জিং ছিল। গোলাম আমি আর সৌরভ দোদুল। হ্যাঁ, আমি আর নিশো ভাইয়া কাজটা করেছিলাম। ওটাতে আমাকে যেমন একদম মানে প্রপার একটা, গল্পটাই ছিল হচ্ছে গিয়ে নাটকটার নাম ছিল পটুয়ার বউ। গল্পটার একটু স্টোরি আমি শেয়ার করতে চাই, যে আমার মা আসলে ব্ল্যাক ম্যাজিক করে। সো ওই মানে কি পরিমাণ গ্রামের বা কেমন টাইপড হতে পারলে ওই রকম একটা ফ্যামিলির স্ট্যাটাসটা মায়ের কেমন মেয়ে, হ্যাঁ হলে আর কি। এক্স্যাক্টলি। সো ওরকম ঘরের একটা মেয়ে আমি, একদম এক পেচে শাড়ি পরা, আমার স্কিনে মানে স্কিন ট্যান করা, মানে একদম কালো মেকআপ করে আমি ওই কাজটা করেছিলাম। এন্ড এটা খুবই চ্যালেঞ্জিং কাজ ছিল, এন্ড সবাই পছন্দও করেছিল। সো ওইটা আমি বলবো যে একটা কাজ হয়েছে আমার খুব ভালো। বাট এই টাইপের আসলে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার করতে না অনেক মজা লাগে। রাইট। আর ধরো And directorদের চিন্তা করতে হয় আর কনসিস্টেন্সি কি। যখন থাকে, তুমি ধরো একটা তোমারই ট্রেন্ড ব্রেক করলা, তুমি এই যে পটুর বউ যেটা বললে না, পটুয়ার বউ, হ্যাঁ পটুয়ার বউ, তুমি ডিফারেন্ট ক্যারেক্টার করলা, তারপর কিন্তু একটা ব্রেক, লম্বা ব্রেক, সেটা না হয় যদি ব্যাক টু ব্যাক এরকম ডিফারেন্ট ক্যারেক্টার গুলো না আসতো, সেটা হ্যাঁ মানে কাইল্লা আর কি, কাইল্লা। ওকে, আমাদের দর্শক বন্ধুরা ভিডিও কল দিচ্ছেন, সো আমাদের Wow. অ্যাটেন্ড করা উচিত, না হলে হ্যাঁ, আমাকে please. স্বার্থপর বলবেন যে আমি একা একা গল্প করছি তোমার সাথে। দর্শক বন্ধুরা আচ্ছা। চলুন, একটা ভিডিও কল আছে, যাচ্ছি তার কাছে। ও চলে এসেছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমি তো সবসময় ভালো থাকি, আশপাশে সবাইকে ভালো রাখি। আপনি নাম বলুন আর কোথা থেকে বলছেন একটু যদি বলতেন। জি ভাইয়া, আমি মোহাম্মদ আলফাজ হুসাইন বলতেছি বগুড়া থেকে। বগুড়া? ওয়াও, ক্যাঙ্কাসু? ভালো আছি ভাইয়া। তুমি ভালো আছেন? তো আলু আলু তো 1 লাখে আলু। ভাইয়া আমি একলাই আছি, তবে বন্ধু বান্ধব ফ্যামিলি সবাই আছে। আচ্ছা আচ্ছা, সবাই টেলিভিশনে দেখছেন আর আপনি আমাদের জি ভিডিও ভাইয়া। কলের মাধ্যমে দেখছেন। টেলিভিশনে দেখতেছে। আচ্ছা, হুসাইন ভাই, আমাদের সঙ্গে আমাদের প্রিয় একজন মানুষ আছে, আনিকা কবির শখ, আপনি কথা বলুন তার সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম ভাইয়া, কেমন আছেন? জি আপু আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ। আপু আপনার কাজগুলো তো আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আপনার অনেক থ্যাংক ইউ, কয়টা থ্যাংক ইউ, নাটক আপনি না বললে কিন্তু জানতাম না। সিনেমা দেখছি। তারপর ওই যে শামীম ভাইয়ের সাথে হচ্ছে ওই নাটক দেখছি। আচ্ছা আচ্ছা, আপনার হচ্ছে নাটকের নামটা হচ্ছে চাকরিটা আমি পেয়ে গেছি। চাকরিটা আমি পেয়ে গেছি, হ্যাঁ হ্যাঁ জি। খুব সুন্দর লাগছে অভিনয়টা। Thank ওই যে you, আপনি ভাইয়া। যখন হচ্ছে মাছের মাথাটা ভাইকে খাওয়াইলেন, আর হচ্ছে ওই লাস্টের পার্টটা অনেক সুন্দর ছিল, যখন হোস্টেলে দেখা হয়েছিল, ওই পার্টটা আমার অনেক ভালো লাগছে। বাবা, এতই ভালো লেগেছে, আপনি মনে থ্যাংক ইউ সো রেখেছেন। মাচ ভাইয়া, আপনি মনে রেখেছেন একদম। ইমোশনাল হয়ে গেছিলাম একদম। ও, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনি কল করেছেন, আপনার এত ভালো লেগেছে যে আপনি প্রিসাইজলি বলছেন। থ্যাংক ইউ সো মাচ। আলফাজ হোসেন ভাই, আপনার ফ্যামিলি সবাই শখের নাটক দেখে? হ্যাঁ দেখে তো, সবাই দেখে। এখন কি ভাইয়া এটা আমাকে খুশি করার জন্য বললেন নাকি সত্যি সত্যি দেখে? ও আমি তো দেখছি, না দেখলে কিভাবে বলবো? না দেখলে গল্প বলছে কি করে? না, পরিবারের সবাই যে দেখে পরিবারের ওটা। কথা, হ্যাঁ। জি আপু, আমি কি যেটা বলতে চাচ্ছি হচ্ছে আমরা কি আপনার কাছ থেকে নতুন কিছু আশা করতেছি, সিনেমা অথবা নতুন কাজ? নতুন কাজ তো যাচ্ছে ভাইয়া, আমার একটা মেগা সিরিয়াল, একটা না অ্যাকচুয়ালি দুটো সিরিয়াল যাচ্ছে। একটা হচ্ছে রূপনগর যাচ্ছে দীপ্ততে, আর একটা যাচ্ছে হচ্ছে অচিনপুর, সেটা বাংলা ভিশনে। এছাড়া কিছু সিঙ্গেল নাটকে কাজ করা হয়েছে, ওগুলো কবে রিলিজ হবে আমি জানি না, বাট ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন।
আর সামনে সিনেমার দেখি ব্যাপারটা আমি বলবো যে একটা একটা সিক্রেট আছে, যদি আমি এখন বলতে পারছি না। আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে। এটা ইনশাল্লাহ আমি পারমিশন পেলে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই অপেক্ষায় রইলাম। অনেক অনেক ভালোবাসা, শুভকামনা আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আপনি বগুড়ার ভাষায় গান জানেন আলফাজ হোসেন ভাই? ভাই আমি তো গান জানি না, তবে গান অনেক পছন্দ করি। গান অনেক পছন্দ করেন, আচ্ছা। তো এই যে দর্শকদেরকে আপনি বগুড়ার ভাষায় বলে দেন যে শখকে যাতে আরো বেশি ভালোবাসা দেয়, শখের নাটকগুলো যেন আরো বেশি করে দেখে, আমাদের এনটিভি যাতে বেশি করে দেখে, এগুলো আপনি একটু বগুড়ার ভাষায় বলে দেন দর্শকদেরকে। জি ভাই। হ্যাঁ, দর্শক ভাই ও বোনেরা সবাই সগলাই শকাপুর নাটকটা দেখবেন, অনেক অনেক বেশি করে দেখবেন। এটা কি বগুড়া ভাষা হইলো? ভাইয়া কিভাবে বলবো, মানে আমার তো শুধু শুদ্ধ ভাষায় আসছে। হ্যাঁ, আসছে বলি তো হবে না তো, ও আমি বুঝিচ্ছি। মানে বলতে চাচ্ছি কিন্তু হচ্ছে না তো। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনি একদম ফুল মার্কসে ফেল করলেন আর কি, অভিনন্দন আপনাকে। ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ফোন করেছেন, সঙ্গে থাকবেন, পুরো অনুষ্ঠান দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধুরা দেখে যে আজকে শখ, ইমতু, আপনি, আমরা একসাথে স্ক্রিন শেয়ার করেছি, পুরো জাতি আপনাদের দেখেছে। জি ভাই, অবশ্যই অনেক ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, শকাপুর সাথে কথা বলে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আপনাদের দাওয়াত থাকলো, বগুড়াতে আসবেন। থ্যাংক ইউ ভাইয়া। ওই যে কলোনি চাপ খেতে, তাই তো, আর সাত মাথার দই খেতে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। ঠিক আছে, ভালো থাকবেন। ভাইয়া, ভালো থাকবেন। দর্শক, কথা বলছিলাম বগুড়ার বন্ধুর সঙ্গে, কিন্তু আমাদের স্থায়ী বন্ধু আনিকা কবির শখ, চলুন তার কাছেই চলে যাই। এই যে দর্শকদের ভালোবাসা, এটা দর্শক যখন আবেগপ্রবণ হয়ে যায়, এটা আসলে একটা বিশাল অর্জন, না? বিশাল ব্লেসিংস আমি বলবো। হ্যাঁ, বলো আর একটু বলো, আমাকে তো শেষই করতে দিও না। তুমি বলো, আমার তো অভ্যাস এটা তোমার কাজের, তোমার কথার মধ্যে সবসময় ইন্টারাপ্ট করা। আচ্ছা, ওকে। রূপনগর বলো, রূপনগর নিয়ে তোমার, রূপনগর এবং অচিনপুর দুটো আমাদের কায়সার আহমেদ ভাইয়ের পরিচালনায়। রূপনগরে তোমার ক্যারেক্টারটা কেমন? রূপনগর নিয়ে আমি বলবো, রূপনগরের ক্যারেক্টারটা আমার অনেক চ্যালেঞ্জিং, বিকজ আমার মনে হয় যে কোনো একটা সিরিয়াল আসলে এরকম, মানে হয় না যে সিরিয়াল কিন্তু কখনো নারী কেন্দ্রিক হয় না। আমরা 1 ঘন্টা নাটক দেখি, ওটিটিতে অনেক কাজ দেখি, বাট মেগা সিরিয়াল সেটা নারী কেন্দ্রিক একদম, মানে এটা আসলে আমার জন্য অনেক চ্যালেঞ্জিং। বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই রেয়ার। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুবই রেয়ার। আমি বলবো যে আমারটাই মনে হয় প্রথম, নাকি এর আগেও হয়েছে আমার জানা নেই। না, হয়েছে এর আগে, যেমন ধরো পালকি হয়েছে, অপরাজিতা হয়েছে, অনেক আগে হুমায়ুন আহমেদ স্যারেরও, মানে আমি 20-30 বছর আগের কথা বলছি। সুবর্ণা মোস্তফা ম্যাম ছিলেন কোথাও কেউ নেই, যদিও অনেক আগে। সুবর্ণা আপার চেয়ে বাকের ভাই বেশি ফেমাস হয়ে গেছিলেন। আমরা কোথাও কেউ ছিলাম না। আমরা কোথাও কেউ ছিলাম না। হ্যাঁ, রাইট। বর্তমান প্রেক্ষাপটে, অতি সাম্প্রতিক প্রেক্ষাপটে নারী কেন্দ্রিক চরিত্র, হ্যাঁ, এটা মানে চরিত্রে আমি কাজ করছি, খুবই চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার। এখন আমি ক্যারেক্টারটা কি এটা যদি বলে দেই তাহলে আমার আসলে দর্শকরা তো সবকিছু জেনে যাবে। আমি দর্শকদের বলে দেই, এমন ভাবে বলবো যাতে নাটকটা আপনারা দেখেন। আসলে আরেকটা দেখার আরেকটা কারণ আছে, কারণ আমার সাথে ইমতুও আছে। আমি ওর ওখানকার লাইসেন্স করা হাজবেন্ড, রিয়েল লাইফে আমার বন্ধু জন ওর হাজবেন্ড। তো যেটা বলছিলাম যে একজন শিক্ষিত মেয়ে, যার জীবনে কিছু অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, ক্রাইসিস এবং লড়াই যে তাকে লড়াকু বানিয়ে দেয়, এবং তার এই লড়াইয়ের গল্পটাই হচ্ছে আসলে মানুষ বুঝেই গেল রূপনগর। আসলে সব বুঝে গেছে, সব বুঝেই গেল এটা। হ্যাঁ, শিওর। হ্যাঁ, 100%। তুমি কি বুঝতে পারছো যে দর্শকরা যে তোমাকে অনেক কল দিচ্ছেন? মানে আরেকটা কল আছে, ওটা অ্যাটেন্ড করবো আর কি। চলুন দর্শক, আরেকটা ভিডিও কল আছে, আমরা অ্যাটেন্ড করছি কলটা। হ্যালো, আসসালামু আলাইকুম। সালাম। হ্যালো সালাম ভাই, কেমন আছেন? হ্যালো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ভালো। মাশাআল্লাহ। হ্যাঁ, শখ আপু, কি অবস্থা? ভালো আছেন? জি, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো। কেমন আছেন আপনি? ভাই আপনার নামটা আর কোথা থেকে বলছেন? ইলিয়াস আলী, ইলিয়াস, সৌদি থেকে বলছি। সৌদি আরবের কোথায়? ওকে, আমি জিজানে থাকি ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমাদের এনটিভি তো দেখা হয়, রাইট? সায়ন ভাই প্রবাসীদের সাথে আছেন, সব সময় থাকবেন আশা করি ইনশাআল্লাহ। আপনার অনুষ্ঠানগুলো খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। আমার পুরো নাম হচ্ছে ইমতু রাতিশ, দোয়া করবেন। আর শখের সাথে কথা বলেন, শখ করে কল দিয়েছেন। শখ আপু, আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি জি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন?
হ্যাঁ ভালো। আপনার কথা বলবো কি আর, বাংলা লিঙ্কের প্রথম থেকেই তো আপনাকে আসলে দেশ যখন বাংলা দেশ, লিঙ্ক দেশ। বাংলা মডেলিং এর সাথে থেকে আমরা জি। আপনার ভক্ত। ও থ্যাংক আশা করি ইনশাআল্লাহ আরো সামনে এগিয়ে যাবেন, এই আশা করি। জি জি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনি কল করেছেন এত দূর থেকে, দোয়া করবেন, ভালো থাকবেন। বাংলাদেশ আপনার বাড়ি কোথায় ভাইয়া? সিলেট, সুনামগঞ্জ। ও সিলেট, বালানি। কিতা খবর? তুমি সব দেশের ল্যাঙ্গুয়েজ পারো তাই না? আপনি সিলেটি মারতেন পারেন নাকি তুরা তুরা মারতেন পারেন আমার মতো? আই বিজ্ঞান বুঝি ভাই, আই বিজ্ঞান বুঝি। বিজ্ঞান বুঝেন? আচ্ছা 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 আচ্ছা। সিলেট বাড়ি কোন আনো? সুনামগঞ্জ। সুনামগঞ্জ। আমি গেছি টাঙ্গুয়ার হাওর, হাকালুকি, জি নীলাদ্রি, এগুলো সব ঘুরে আসছি। আপনাদের দাওয়াত রইলো, শোকাপার দাওয়াত রইলো। থ্যাংক ইউ ভাইয়া। কোন দাওয়াত রইলো? আমরা সুনামগঞ্জে গিয়ে নৌকা ঘুরায় সৌদি আরব চলে যাবো আপনার কাছে, এই দাওয়াত নাকি সুনামগঞ্জে ঘোরার দাওয়াত? না না, ইনশাআল্লাহ বাংলাদেশে আসবো, ইনশাআল্লাহ দেখা হবে। আমরা দাওয়াত দিব আপনাকে। দেশের দাওয়াত, দেশের দাওয়াত, সিলেটের দাওয়াত। আপনাকে আমরা দাওয়াত দিলাম যে আপনি বাংলাদেশে বেড়াতে আসবেন। ভাইয়া কত বছর পরে আসবেন দেশে? কত বছর পরে আসবেন? আমি ইনশাআল্লাহ জানুয়ারিতে আসবো। জানুয়ারিতে আসবেন। কত বছর পর? 2 বছর, 1.5 বছর, 2 বছর। 1.5 বছর বা 2 বছর হয়েছে। অনেক সময়, অনেক সময়। নিশ্চয়ই ফ্যামিলি অনেক খুশি হবে, আমরা অনেক খুশি হব। আমরা জানুয়ারিতে সাবধানে আসেন আর ভালো থাকবেন। 24 ইয়ার্স, আমি মানে 25 বছর ভাই বিদেশে। 25 বছর। কিন্তু 24 ইয়ার্সে তো 24 হয়। হ্যাঁ 25 ইয়ার্স। 25 ইয়ার্স। আচ্ছা আচ্ছা আচ্ছা। লং টাইম। লং টাইম, হ্যাঁ লং টাইম। It's been so long. লং টাইম ভাই, লং টাইম। জি থ্যাংক ইউ। 2002 তে আসছি। 2002 এ। ভাই ওদিকে ভূমিকম্প হচ্ছে নাকি? কথা কি বলবো আসলে তো ভূমিকম্প হচ্ছে নাকি? আপনি সারাক্ষণ কাঁপছেন। হয়তো আপা ছোট, অনেক ছোট। শোকাপা হয়তো অনেক ছোট সময়, যে সময় আসছে। হ্যাঁ শোকাপা এখনো ছোট। শোকাপা এখনো ছোট, ওনার সাথে মিশতে বলুন, বাচ্চা একটা। এখনো ছোট রয়েছে। আচ্ছা ঠিক আছে, আমাদের বাংলা নাটক দেখবেন, এনটিভি নাটক দেখবেন, এনটিভি দেখবেন, সঙ্গে থাকবেন। এনটিভির সঙ্গে থাকবেন, আমাদেরকে আরো বেশি করে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাঙ্কস ফর কলিং। বগুড়া থেকে যে ছেলেটা ফোন করেছিল, আলফাজ হোসাইন, উনি ফিল্মের কথাটা তোমাকে বারবার বলছিল। ধরো তোমার যে ফেস এবং তুমি ভালো অ্যাক্টিং, ভালো ড্যান্স, ভালো এক্সপ্রেশন, সো এভরিথিং ইউ গট ফর বিং এন হিরোইন। সো আমরা কেন তোমাকে ফিল্মে আসলে রেগুলার পাই না? সেই বাচ্চাকালে করছিলা, তখন দেখেছিলাম। টু বি ভেরি অনেস্ট, যদিও আমি এই কথাগুলো আরো বলে ফেলেছি, বাট তুমি যেহেতু বললে এখন আবারও বলছি, যখন আমি মুভি করেছি তখন দ্যাট টাইম আই ওয়াজ নট রেডি ফর মুভি। নট রেডি না, অ্যাকচুয়ালি আই ওয়াজ নট ইন্টারেস্টেড। ওকে। টোটালি, একদমই। কারণ আমার কাছে তখন আসলে ওরকম সিনেমা ভালোও হতো না। এক তো রেডি ছিলাম না, আমি জাস্ট নতুন কাজ করছিলাম, বাংলা লিঙ্ক নিয়েই অনেক ব্যস্ত ছিলাম, তার মধ্যে টুকটুক নাটকের কাজ করছিলাম। হঠাৎ করে সাকিব ভাইয়ের সাথে মুভির অফারটা চলে আসলো। সো বাসা থেকে তো কোনোভাবেই দিবে না, কারণ আমি স্টাডি, কাজ, দুইটা একসাথে, প্রেশার, সিনেমা কিভাবে কি, হ্যাঁ মুভি। তো তখন আমার মানে আশেপাশের যারা ছিল সিনিয়র, তারা সাজেস্ট করলো যে না, ওয়াই নট, এরকম তো অপরচুনিটি আসে না। সাকিব ভাই ওয়াজ ম্যাটার। হ্যাঁ, সো ইউ শুড, আসলে তোমার কাজটা করা উচিত। করলাম, এরপরেও আরেকটা ফিল্ম করলাম, সেটাও আসলে আমি বলবো জোর করেই করা। কোনটা? বেলি রোড? এর আগের পরের না, অল্প অল্প প্রেমের গল্প যেটা করা হয়েছে। আচ্ছা আচ্ছা, অল্প অল্প প্রেমের গল্প। হ্যাঁ, যেটা ডিরেক্টর ছিল সর্দার সানিয়াত হোসেন। বাট এরপরে আসলে আর করা হয়নি, কারণ যে আমি ইন্টারেস্টেড ছিলাম না। আনিলা তাবাসসুম রিদির একটা আইটেম সং ছিল, আলগা করো গো খোপার বাঁধন। ইয়েস, আমি জায়গা মতো ধরেছি। এবার একটা আইটেম সং ছিল। এটা নিয়ে আরো কথা বলবো, তার আগে দর্শক বন্ধুরা আপনারা ভালোবেসে অনেক টেক্সট পাঠিয়েছেন, প্রশ্ন পাঠিয়েছেন আমাদের শখকে উদ্দেশ্য করে। চলো আমরা এটা শখ করে দেখে নেই টেক্সটগুলো, ঠিক আছে? চলুন দর্শক বন্ধুরা। ইব্রাহিম সবুজ লিখেছেন, পাশে আছি, সাথে আছি, কালকিনি উপজেলা থেকে। কালকিনি এটা কোথা থেকে কিনি? আজকে কিনি না কাল কিনি, জানি না এটা কোন জেলা বললে ভালো হতো। খায়রুল বাসার, আপনি কি বাসার নাকি বাইরের? আচ্ছা আপু, আসসালামু আলাইকুম। আপু, আমি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে দেখছি। আপু, আপনার বিয়ে পাগল নাটকটা যা হইছে আজও ভুলতে পারি না। নিশো ভাইয়ার আমার
কিন্তু এই যে আপু আপু দিয়া প্রতি লাইন শুরু করছেন, এটা বুঝলাম না। ভাইয়া 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 কি নাবিলা, কি বলবে, ভাইয়া বলবে? চল। এবার নাবিলাও লিখেছেন, আপু আপনার অভিনয় অনেক ভালো লাগে আমার। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আফজাল হোসাইন লিখেছেন, আপনার অভিনয় অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। জাহাঙ্গীর লিখেছেন, না জাহাঙ্গীর লিখেছেন, শখ আপু মোশাররফ করিম ভাইয়ের জুটি আমার কাছে অনেক বেশি বেস্ট লাগে। ওকে, থ্যাংক ইউ। মোশাররফ ভাই মানুষটাই আসলে এরকম। তানিম লিখেছেন, বাংলা লিংকের বিজ্ঞাপনে প্রথম শখ আপুকে দেখা, আর আর সেখান থেকে আপুকে ভালো লাগা শুরু। থ্যাংক ইউ। থ্যাংক ইউ তানিম। ওকে, আমরা যে ফিল্মের ইস্যুতে ছিলাম, তো তুমি মেইন স্ট্রিমের একেবারে কমার্শিয়াল মুভি করেছো এবং বাংলাদেশের মেগাস্টার শাকিব ভাইয়ের সাথে জুটি বেঁধেছো, এন্ড অনেক সুপার ডুপার হিটও হয়েছে। হ্যাঁ, মানে আমি লাকি আসলে। কিন্তু ওটার ধারাবাহিকতা ওই যে ছিল না, কারণ আমি ইন্টারেস্টেড ছিলাম না। ফ্যামিলি সাপোর্ট সবকিছু মিলিয়ে, ফ্যামিলি সাপোর্ট না, আই ওয়াজ টু ইয়াং, আমি স্টাডি করছিলাম সবকিছু মিলে। বাট এখন যেমন আবার আস্তে আস্তে সিনেমার টাইমটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গিয়েছে, অনেক ভালো ভালো মুভিজ হচ্ছে, রাইট। এন্ড মুভির অফার যে আসছে না সেটা বললে ভুল হবে, অনেক অফার এসছে। এন্ড আই এম রিয়েলি সরি টু মাই অল ডিরেক্টরস, সামহাও আমার কাজ করা হয়নি। মন পছন্দের জন্য অপেক্ষা করছো? মন পছন্দ মানে কি, একটা স্পেশাল কাজ করা হয়েছে, সেটা আমি এখনো ডিসক্লোজ করতে পারছি না কারণ সেটা পারমিশন নেই এখনো আমার। আর একটা ব্যাপার হচ্ছে যে প্রপার সিনেমায় সবার কোয়েশ্চেন যে কবে দেখবে আমাকে, আমি অলওয়েজ বলি যে আমার পছন্দ মতো একটা গল্প আর একটা ডিরেক্টর হতে হবে। জাস্ট আমার পছন্দ মতো একটা ইন্টারেস্টিং কোনো একটা গল্প বা ডিরেক্টর যদি আমাকে অ্যাপ্রোচ করে ফেলে, সেটা আমি আমার ডিরেক্টরদেরকেও বলছি। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো তখন আমি ডেফিনেটলি। চলো, আমরা আসলে মোটামুটি ফিল্ম নিয়ে কথা বলছিলাম, আমরা গল্পের ছলে আরো ফিল্ম নিয়ে কথা বলবো। তবে আরেকটা জিনিস অতি সম্প্রতি, শখ তো এমনিতেই ফেমাস, মানুষ তাকে দেখতে পছন্দ করে, কিন্তু শখের ডান্স দর্শক একটু ভিন্নভাবে গ্রহণ করে। তুমি যখন ডান্সের রিলসগুলো দিচ্ছ সোশ্যাল মিডিয়াতে, সঙ্গে সঙ্গে হটকেকের মতো ছড়িয়ে যাচ্ছে, নেটিজেনরা দারুণভাবে লুফে নিচ্ছে। তুমি তো বরাবরই নাচের ব্যাপারে যত্নশীল এবং নাচটা ছাড়োনি। আমি বেসিক্যালি একজন ডান্সার, মানে আমার শুরুটাই কিন্তু নাচ দিয়ে। হ্যাঁ, তো নাচটা তো উপভোগ করো ডেফিনেটলি, বাট নাচ নিয়ে আলাদা কোনো ভাবনা আছে কিনা? ভাবনা তো অনেক কিছু আছে, সেগুলো ভাবনাও তোমার ফ্রেন্ড আমি জানি। মানে চিন্তা তো অনেক কিছু আছে, প্ল্যান অনেক কিছু আছে, এখন আমি জানি না কতটুকু করতে পারবো, বাট সবকিছু টুকটুক করে গুছিয়ে নিচ্ছি, দেখা যাক কি হয়। আমি আমার নাচের জায়গাটা খুবই ভালোবাসার, আমি খুব কনফিডেন্টলি সবসময় বলি যে আমি খুব কনফিডেন্টলি যদি বলতে পারি যে আমি একটা কিছু ভালো করতে পারি, সেটা হচ্ছে দ্যাট ইজ ডান্স। ওকে, যেটা আমরা দেখি বড় বড় ইভেন্টে এবং ঈদের যে সেলিব্রিটি ডান্স শোগুলো হয়, শখ থাকে বা শখের একটা বিশেষ শো হয়, কিন্তু বাংলাদেশে এখন কিন্তু মিউজিক ভিডিওর ইন্ডাস্ট্রিতে অনেক বড় হয়ে গেছে, বড় বড় বাজেটের কাজ হচ্ছে, সেখানে কিন্তু মিউজিক ভিডিওতে এখন ডান্স বেসড কাজগুলো হচ্ছে, সেখানে আমরা শখকে অনেক বেশি অনুপস্থিত দেখি। কারণ কি? আমার না, মানে আমার মিউজিক ভিডিওতে আমার একটুখানি অনীহা আছে, কেন আমি জানি না। তুমিও জানো না, বা এমন না যে তুমি রেসপেক্ট করো না, এমনও না। না, অ্যাবসলিউটলি নট। কাজ আসলে যে কোনো কাজই আমি রেসপেক্ট করি, কাজের জায়গা সেটা যে যাই হোক না কেন, আমি সব কাজই রেসপেক্ট করি। সেটা আমি শুধু মিডিয়ার কাজ বলবো না, মিডিয়ার বাইরেও যে কোনো, লাইক একটা রিক্সা চালানো থেকে শুরু করে যে কোনো কাজ এনিথিং আমি সব রেসপেক্ট করি। বাট মিউজিক ভিডিওর ওইটা আই ডোন্ট নো ওয়াই, মানে আমাকে টানে না আসলে, দ্যাটস ওয়াই আমার করা হয় না। বাট আমার মনে হচ্ছে ওটা ফিল্মের মতো হয়েছে, মানে এমন কোন একটা অফার এখনো অবধি তোমার কাছে আসেনি যেটাতে তোমার ট্রিগার হবে। এসেছে, বাট মানে এমনও অনেক ভালো অফার এসেছে, বাট আমার আসলে করা হয়নি। মানে এখন ধরো আসাদ খান আমাদের প্রিয় একজন মডেল এবং কোরিওগ্রাফার, আমাদের বন্ধু, প্রিয় বন্ধু। তো আসাদের কোরিওগ্রাফিতে আমরা তো প্রচুর ইভেন্টে কাজ করি, টেলিভিশনের ডান্স শোগুলো করি। আসাদই তোমাকে কল দিয়ে বললো, আসাদও জানে আমি করব না। আচ্ছা, আসাদ আসলে আমাকে বলবেই না। ওকে ওকে ওকে, ও খুব ভালো করে জানে। আমার এই ব্যাপারটা একটু অনীহা আছে। আমি একটু বলতে চাই, আমি অনেক ভালো একটা, মানে এটা কি আমার বলা ঠিক হবে কিনা আমি জানি না, মানে আমাদের প্রীতমেরই একটা গানের অফার এসেছিল আমার কাছে, জাদুকর গানটার জন্য। সো তখন আমাকে অ্যাপ্রোচ করা হয়েছিল, সো সামহাউ ওটা আমার করা হয়নি তখন। মানে তখনও আমার মনে হয় না যে হ্যাঁ বলি, মানে আমার না কেন যেন টানে না, আমি জানি না। কিন্তু প্রীতম কিন্তু আমার খুব পছন্দের,
বা ভালো ভালো তো গান প্রীতম আমার হচ্ছে। খুব ভালো, মানে প্রীতমের গান আমি খুব লাইক করি। এন্ড প্রতীক হচ্ছে গিয়ে আমি বলবো যে প্রতীক কিন্তু আমার ফ্রেন্ড। মানে থাকে না, আমরা যখন একসাথে মিডিয়াতে, আমি যখন মিডিয়াতে কাজ করছিলাম তখন আমি প্রতীকেরও আর যাত্রা প্রতীক শুরু। আমরা একসাথে দুজন মিলে বিভিন্ন নিউজ মানে এই পোর্টালগুলোতে আমরা একসাথে যেতাম ইন্টারভিউ দেওয়ার জন্য। আচ্ছা, তো আচ্ছা। ওখান থেকে আমাদের ফ্রেন্ডশিপটা, সো এমন না যে ভালো লাগে না, বাট আমি বললাম না টানে না আসলে ওই জিনিসগুলো করা হয়নি। এটা যদিও কেউ জানতো না, বাট আজকে যে বলা হয়ে গেল যে কিন্তু জাদুকর রিসেন্ট ধরো গানের বাংলাদেশে সময়। হ্যাঁ। এখন তো ধরো বাংলাদেশের দর্শকের পরিমাণটা অনেক বেড়েছে, যেহেতু সোশ্যাল মিডিয়াটা আসলে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারনেট, এবং সেম বাংলা ভাষাভাষী আমাদের পার্শ্ববর্তী দেশে আছে, বিশ্বের বিভিন্ন জায়গায় আছে, যার কারণে আমাদের কন্টেন্টগুলোর ভিউ অনেক বেড়ে গেছে। তো তোমার কি রিসেন্ট কোনো গান দেখা হয়েছে এই ধরনের ড্যান্স বেসড যে গানগুলো হচ্ছে মিউজিক ভিডিওতে? কি ভিউ বাড়ার কারণে না দেখা না, মানে হয়েছে যে কোনো নাকি? বাংলাদেশের গানগুলো কি তোমার দেখা হয় কিনা? আমার সব দেখা হয়। মানে কালাচান বা ওই যে পাগলা পাগলি, পাগলা পাগলা এগুলো তো ননস্টপ তুমি স্ক্রল করতে থাকলে একটার আর পর আসতে একটা থাকবে। ট্রেন্ডিং এ যেহেতু থাকে এগুলা, ওই যে অনেক বেশি ভিউ হওয়ার কারণে, সো এগুলো তো চোখে আসে, সো দেখা হয়। আর শুধু ট্রেন্ডিং এ থাকার জন্য না, এখন তো টিকটকও আছে, সো দেখা যায় তুমি দেখতে না চাইলেও সামহাও এটা তোমার চোখের For সামনে you তে চলেই আসবে। আসবেই হ্যাঁ। আসবেই। আর ডান্স তো তো সবাই দেখে। আচ্ছা, বিজ্ঞাপন একসময় শখ, মানে টিভি খুললেই যেটা দেখাচ্ছিলাম আমি, সেই শখকে আবার বিজ্ঞাপনে আমরা দেখতে চাই, ঘন ঘন দেখতে চাই। তো ঘন ঘন কেন দেখছি না? ঘন ঘন দেখছো না কারণ আগে আমাদের ওই যে দেশ 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 টাইমের কথা যদি বলি, ওই সময় আসলে যেই প্যাটার্নের কাজগুলো হতো ওরকম এখন কাজ হয় না। আর বিজ্ঞাপনে তো আমি ওই যে আরএফএল এর একটা কাজ করলাম, গ্যাস স্টোভের, অ্যান্ড টেস্ট ট্রিটের একটা কাজ করলাম, সামনে আরেকটা কাজ করা হয়ে গেছে, ওটা রিলিজের অপেক্ষায় আছে। সো এই তো টুকটুক করে আর কি কাজ করা হচ্ছে, খুব বেশি না। কাজ করলে না, কিন্তু একটা জিনিস আমি খুব মানে, যেহেতু আমি শখ এখন, রাইট, মানুষরা এই যে এত ফোন কলস আসছে, সবাই এত ভালোবাসা দিচ্ছে, আমার ভালো কাজের জন্যই কিন্তু আমাকে দিচ্ছে, ভালোবাসছে, right, রাইট। হ্যাঁ। সো এই একটা পর্যায়ে এসে আমি যদি একটু পিকি না হই, তাহলে কিন্তু মানে একটা পর্যায়ে গিয়ে এরাই আমাকে গালি দিবে যে কি কাজ করতেছে আসলে, রাইট রাইট, সো ট্রু। মানে হয়তো দিন এত খারাপ হয়ে গেছে সে এরকম কাজ করছে, এই জিনিসটা আমি শুনতে রাজি না। আমাকে স্ক্রিনে কম দেখুক, বাট একটু কোয়ালিটিফুল কাজ করা বেটার, যেন রেসপেক্টটা ওরকমই থেকে যায় আর কি। অডিয়েন্স যদি দিন এত খারাপ হয়ে গেছেও ভাবে, সমস্যা নেই, যদি আমরা রাতের আড্ডায় তোমাকে নিয়ে এসেছি, দিনের আড্ডায় নিয়ে আসি নাই। আচ্ছা, এখন অনলাইন প্ল্যাটফর্মগুলো, ওটিটিগুলো অনেক বেশি স্ট্রং, এবং বাংলাদেশের ওটিটিগুলো এখন ইন্টারন্যাশনাল ওটিটির যে প্ল্যাটফর্মগুলো ওদের সাথে কম্পিটিশন করে খুব ভালো করছে, এটা আমার মনে হয়। হ্যাঁ, তোমার অবজারভেশনটা একটু বলো না। না, ডেফিনেটলি এখন বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম অনেক ভালো করছে, অ্যান্ড আমি নিজেও তো ওটিটিতে একটা কাজ করেছি, দীপ্তর একটা কাজ করা হয়েছে আমার, ত্রিভুজ ওয়েব ফিল্ম। সো এটা আমার ফার্স্ট ওয়েব ফিল্ম ছিল, কাজের এক্সপিরিয়েন্স অনেক ভালো, কাজের নতুন অভিজ্ঞতা হলো যে ওটিটিতে কাজ করার কেমন এক্সপিরিয়েন্স, অ্যান্ড আমি বলবো যে খুবই ভালো সব কিছু মিলে। ওটিটির প্রতি ফ্যাসিনেশন কাজ করে। হ্যাঁ, আমার না যে কোনো ভালো কাজের প্রতি অনেক ফ্যাসিনেশন, মানে ভালো কাজের বলে না যে খিদা, ভালো কাজের খিদা আমার অনেক বেশি, সেটা ওটিটি হোক, সেটা টেলিভিশনে হোক, সেটা এনিথিং ভালো কাজ। তো এই যে কাজ, সংসার, ইন্টারভিউ, শুটিং সবকিছু মিলানোর পরে বন্ধুদের সময় দাও কি করে? টু বি ভেরি অনেস্ট, আমার ফ্রেন্ড অনেকই কম, হাতে গোনা একজন বা দুইজন বলতে গেলে। এর মধ্যে দুজনই আমি চিনি, এবং দুজন আমার খুব কাছের। হ্যাঁ, দুজনই তোমার খুব কাছের। আর আমার আরেকটা ফ্রেন্ড আছে, ও নীলা, ও আসলে দেশের বাইরে থাকে, সো ওর সাথে আমার ফোনে আসলে রেগুলার কথাবার্তা হয়। সময় তো আসলে এভাবে দেওয়া হয় না। আমি না একটু ঘরকুনে টাইপের মেয়ে, বুঝছো, আমার আসলে একটু ঘরের মধ্যে গুপটি খেয়ে থাকতেই ভালো লাগে। লাস্ট কবে দেখা হয়েছে? ওর বার্থডে, হ্যাঁ, ওর বার্থডেতে দেখা হয়েছে, এই ইয়ারেই দেখা হয়েছে। এরপর ওর সাথে প্রায় সময় আমরা প্রতি রাতে দেখা করতাম। প্রতিদিন রাত কি, মানে আমার শুটিং না থাকলে হয় ও আমার বাসায় থাকতো, নাহলে আমি ওর বাসায় থাকতাম, এরকম একটা ব্যাপার ছিল। কথা মনে আছে? আচ্ছা, কিছু টেক্সট আছে, চলো দর্শক পরে আমাকে বকা দিবে। চলো দর্শক, আপনাদের পাঠানো কিছু টেক্সট আমরা এক ঝলক দেখে নিই। ফারুক হোসাইন লিখেছেন, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে সালাম দিয়েছেন, তুমি ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনার কাজগুলো অনেক 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 ভালো লাগে, কিন্তু
এখন আর আগের মতো নিয়মিত দেখতে পাচ্ছি না, যেটা আমি বলে দিয়েছি প্রশ্ন আকারে। আগের মতো, হ্যাঁ আগের মতো দেখা যাচ্ছে না ভাই। এখন আমার পার্সোনাল একটা লাইফ আছে, আমার বেবি আছে ছোট, আমি একটু কাজটা বেছে বেছে করছি। আগে আমি সিঙ্গেল ছিলাম, আমি রেগুলার শুট করতে পেরেছি। আর ফারুক ভাই সবচেয়ে বড় কথা, আগের মতো দেখতে পাচ্ছেন না তো এখনের মতোই দেখেন, তাহলে তো হলো। ওকে, মাহবুবুল, ওকে মাহবুবুল, অনেকগুলো বুবুল। ওকে, আপনার সাথে মোশাররফ করিমের নাটকগুলো অনেক সুন্দর হয়, আপনার সামনের পথ চলা অনেক সুন্দর হোক। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, দোয়া করবেন। জান্নাত হোসেন, জামাল হোসেন, ওকে জান্নাত মাফ বানাই করবেন। ফেলছো তুমি। ভেরি বিউটিফুল লাইভ, অ্যামেজিং। ওকে, থ্যাংক ইউ জামাল ভাই। তুষার, প্রিয় মডেল ও প্রিয় অভিনেত্রী আনিকা কবির শখ, ম্যামের জন্য শুভকামনা রইল। ম্যাম, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এই সিনোরিটা ম্যাম। বিনয়, এখন আমাকে একটু বিনয়ের সঙ্গে পড়তে হবে, ঠিক আছে? প্লিজ। ওকে, মিস্টার পাশান ইন লাভ নাটকে শখ আপু এবং সালাউদ্দিন লাবলু ভাইয়ের অভিনয় এক কথায় অসাধারণ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। কত বিনয়ের সঙ্গে পড়ছি দেখছো, বিনয় ভাইয়ের টেক্সট। মিল্টন, আপনাকে থ্যাঙ্কস মেট্রিক টন। আমি জানতাম তুমি এই টাইপের কিছু একটা একটা বানাবো। বলবে। হ্যাঁ, মিল্টন ভাই, ইনডিসিপ্লিন নাটকে শকাপুর অভিনয় দেখে হাসতে হাসতে ফিট হয়ে গেছিলাম। কত ফিট হয়েছে ওটা বলে নাই কিন্তু। থ্যাংক ইউ। ইনডিসিপ্লিনের কথা চিন্তা করে আমার এখনই হাসি পাচ্ছে। হ্যাঁ, এত ঢঙ্গি ছিলাম আমি ওটার মধ্যে। হ্যাঁ, ও মাই গড। তখন আমি ঢঙ্গিই ছিলাম। তখন ইন রিয়েলি আমি ঢঙ্গি ছিলাম। আগের শখ আর পরের শখ কি পার্থক্য খুঁজে পাও তুমি নিজে? যেমন একটা আগে ঢঙ্গি ছিল, এখন আরো বেশি ঢঙ্গি হয়েছে, ওই তো? আমি এখন আরো বেশি ঢঙ্গি হয়েছি না, আমি প্রশ্ন আকারে জিজ্ঞেস করেছি তোমাকে। আগে অনেক বেশি আমি তিরিং বিরিং ছিলাম, মানে অনেক বেশি চঞ্চল ছিলাম। এখন একটু ঠান্ডা হয়েছে। আগে একটু রাগ বেশি ছিল, এখন একটু রাগটা কমে গিয়েছে, কারণ এখন মাথায় একটু বুদ্ধি হয়েছে যে আসলে অযথা মানুষের সাথে রাগ করে লাভ নেই। একটু বড় হয়েছে, একটু না বেশ বড় হয়েছে। আচ্ছা, ওকে। সো বেসিক পার্থক্য এটাই। আর ক্যারিয়ার নিয়ে আমার কেন যেন মনে হয় যে শখ আগে মানে এটাকে জাস্ট লাইফের মতোই নিয়েছিল, ক্যারিয়ারটাকে ওকে লেট ইট গো। কিন্তু এখন শখ, এই যে তুমি বলছিলে যে দর্শক আমাকে ভালোবাসে, সো আমাকে একটু পিক করতে হয়। না, তখন মানে ব্যাপারটা এরকম মনে হয় কেন, আমি তো অনেক ছোট থেকে কাজ শুরু করেছি। আমার মনে হয় না যে আমার মতো এত কম এজে কেউ আমি তো আমার ছোটবেলা থেকেই তোমাকে দেখি টিভিতে, ভালো লাগে। হ্যাঁ, এরকম সব অনেক বড়রাও বলে আমাকে, আপু আপনাকে আমি ছোটবেলা থেকেই দেখি, আপনি আমার ছোটবেলার ক্রাশ, কিন্তু দেখা যায় বয়সে সে আমার বড়। হ্যাঁ, আচ্ছা, ভাগ্যিস যে আজকে এরকম মানুষ তোমাকে বলে নাই। থ্যাঙ্কস গড। ওকে, সো যেটা হয় কি যে তখন আসলে আমার একটা জিনিস হয়েছে যে আমি যে এত কম সময়ে সেলিব্রিটি আমি বলবো না, মানে এত জনপ্রিয়তা পাবো, সেটা আসলে আমি কখনো রিয়ালাইজই করিনি। মানে আমি যখন কাজ করেছি একদম একটানা, বাংলা লিংকের থেকে শুরু করে তিব্বত থেকে শুরু করে, এখন যেমন মানুষ একটা দুইটা কাজ করে নিজেকে খুব লাইক একটা টিকটক বা একটা, সরি আমি কাউকে আসলে ছোট করে বলছি না, রেসপেক্ট করেই বলছি যে আমরা এখন মানে পপুলার হওয়ার জায়গাটা এত বেড়ে গিয়েছে যে আমরা সহজ হয়ে গেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমরা ফেসবুকে একটা লাইভ করেও পপুলার হয়ে যাই। বাট আমরা যখন কাজ করেছি, আমি মানে ছোটবেলার থেকে কথা বলছি, ওই সময় এত সহজ ছিল না। আর মানুষের মনে দাগ কেটে রাখা, যেটা এই যে এখনো আমাকে ফোন কল করে বলছে, আপু বাংলা লিংকের কাজ, এই কাজ ওই কাজ, একদম স্পেসিফিক নাম ধরে ইটস ভেরি রেয়ার। আমার না কখনোই মনে হয়নি যে ও মাই গড আমি তো শক হয়ে গিয়েছি, লাইক আমার এখনো মনে হয় না। বাট হ্যাঁ, এখন যেহেতু মানুষের ম্যাচুরিটি বাড়ে, কাজ করতে করতে কাজের এক্সপিরিয়েন্সটা কিন্তু ম্যাটার করে, রাইট? সো ওই জায়গাটা থেকে আমি বলবো যে এখন যেমন রেসপন্সিবিলিটিস অনেক বেশি বেড়ে গেছে, এটা বুঝি। ওই টাইমটায় মনে হতো হ্যাঁ সবাই পছন্দ করছে, রেসপন্সিবিলিটিস আছে, বাট মানে এখন মনে হয় যে এটা আসলে মেইনটেইন করে রাখতে হবে, এটার থেকে নিচে যাওয়া যাবে না। এটাই, হ্যাঁ, ব্যালেন্সটা করে রাখতে হবে। একটা খুব আমার কাছে মনে হচ্ছে একটা ভাইটাল কোশ্চেন, যে বাইরের দেশে আমরা দেখি সোশ্যাল ইনফ্লুয়েন্সার, সোশ্যালি টিকটক এন্ড অন্যান্য প্ল্যাটফর্মে যারা ভাইরাল হয়, তাদেরকে একটা আলাদা রেসপেক্ট দেওয়া হয়, কিন্তু মেইন স্ট্রিমে যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস, তারা মেইন স্ট্রিমেরই অ্যাক্টর অ্যাক্ট্রেস থাকে, তাদেরকে সমানভাবে ট্রিট করা হয় না, প্রত্যেকের জায়গায় তারা আলাদা।
আমাদের দেশের প্রেক্ষাপটে আমি দেখি যে অনলাইনে কেউ একটু ভাইরাল হতে পারলেই হয়, পরের দিন সে নাটকের নায়িকা বা নায়ক অথবা সিনেমার নায়িকা অথবা নায়ক। এই প্র্যাকটিসটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য কতটুকু সহায়ক, নাকি এটা আসলে একসময় ক্ষতিকারক হয়ে দাঁড়াবে? না, এটাতে আই এম রিয়েলি সরি, আমাকে কেউ নেগেটিভলি নেবেন না, বাট এটা আমি একদমই প্রেফার করি না। এটা ডেফিনেটলি ব্যাড প্র্যাকটিস আমি বলবো। প্রত্যেকটা জায়গায় কিন্তু তার সেরাটাই থাকা উচিত। এক্স্যাক্টলি, তার সেরাটাই থাকা উচিত। আর আমার কাছে মনে হয় কেউ যদি তার ওই জায়গার মানে আলাদা আলাদা প্ল্যাটফর্মের যদি পপুলারিটি দেখে তাকে পিক করতে হয়, তাহলে তাকে ওইভাবে ট্রেন করে দেন পিক করা উচিত। মানে জাস্ট সে একটা প্ল্যাটফর্মে পপুলার, দ্যাটস ওয়াই তাকে পিক করে এর থেকে বড় আরেকটা প্ল্যাটফর্মে আমি তাকে দিয়ে কাজ করাচ্ছি। সে হয়তো এখানে সাকসেসফুল নাও হতে পারে বা তার কোনো এক্সপিরিয়েন্স নাও থাকতে পারে। যেমন আমি আমার নিজেকে দিয়েই বলবো যে আমি আলহামদুলিল্লাহ আমি তো অনেক কাজ করেছি বা কাজ করছি, তারপরও সামটাইমস এসে আমার মনে হয় কি যে আল্লাহ, আমি মনে হয় কিছুই পারি না, অনেক কিছু শেখা বাকি, আমি কিছুই পারি না। আমি এখনো স্টেজে পারফর্ম করার আগে আমি নার্ভাস হয়ে যাই। আমি এখনো আমার ক্যামেরার সামনে অ্যাকশন বলার আগে আমি 10 সেকেন্ড আসলে চিন্তা করি যে আচ্ছা আমার এই ক্যারেক্টারটা আমি কি অ্যাকচুয়ালি ঠিকভাবে প্লে করতে পারছি কিনা, আমি কি অ্যাকচুয়ালি ইউ নো দ্যাট আমাদের কনসার্ন থাকে, আমরা অনেক বেশি। বা তুমি আমার যেটা বেশি করো সেটা হচ্ছে যে তুমি শটটা দিয়েই দৌড়ায় যাও, দৌড়ায় গিয়ে ক্যামেরায় দেখো, না ভাই আরেকবার দিই, না দেখলেও দেখার অভ্যাসটা আমার নেই। আমি যেমন ডিরেক্টরস আর্টিস্ট, আমি সবসময় শট দেওয়ার পর আমি ডিরেক্টরকে বারবার জিজ্ঞেস করি যে ভাই ঠিক আছে, আর ইউ হ্যাপি, মানে ঠিক আছে, মানে তার তো একটা রিকোয়ারমেন্ট থাকে যে আমি আমার আর্টিস্টকে দিয়ে এইরকম ডেলিভারি করাতে চাচ্ছি, ডায়লগটা বা এরকম আমি অ্যাক্টিং ডেলিভারি করাতে চাচ্ছি। সো আমি যতই পারি না কেন তার মতো করে আমি কাজটা করতে পারছি কিনা সেটা একটা ব্যাপার। সো আমার কাছে মনে হয় যে এটা আসলে খুব ব্যাড প্র্যাকটিস, যে টুকটুক 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 টুক জায়গা থেকে পিক করে আসলে এই করা। সব জায়গারই আসলে এক্সপিরিয়েন্স অনেক দরকার, মানুষ এক্সপিরিয়েন্সটা অনেক ম্যাটার করে, ডেডিকেশন এন্ড কোয়ালিফিকেশনটা এখানে ম্যাটার করে অনেক বেশি। আর যে কোনো কিছু করার আগে আসলে কাজটা শিখে করলে তখন হয় কি সেটা লাস্ট করা অনেক দূর। মানে করার জন্য করলাম, ওই যে ভাইরাল হওয়ার যে টেন্ডেন্সিটা, এটাও আমি আসলে প্রেফার করি না। কারণ খুব অল্প সময়ের জন্য মানুষ ভাইরাল হলো, এটা 2 দিন পরে যে মানুষ ভুলে যাবে। এত সিলি ম্যাটারে মানুষ, এই যে ভিউ আর্টিস্ট, হ্যাঁ ভিউ আর্টিস্ট যে বলা হয়, সে সামথিং অ্যাবাউট দিস ভিউ আর্টিস্ট। আমি যে বললাম আমার কোন প্রসঙ্গে যেন এই প্রশ্ন করলে তোমার এটাই উফ বলার কথা ছিল। আচ্ছা, আমি আগেই বলে ফেলেছি। ওকে, হ্যাঁ, এটা এক অর্থে ঠিক সবাই টাকাটা চায়, কিন্তু এটার কারণে যে একটা অসুস্থ প্রতিযোগিতা, একটা অস্থিরতা, লাইফে মানিটা দরকার, হ্যাঁ, বাট এট দ্য সেম টাইম আমাদের প্রত্যেকটা মানুষের আসলে একটা সুস্থ মানসিকতা দরকার, কাজের কোয়ালিটি দরকার, একটা সুস্থ সামাজিকতাও মেইনটেইন করা দরকার, আমি যেটা বলবো। তোমার কি মনে হয় না যে ম্যাক্সিমাম, আমি উইথ ডিউ রেসপেক্ট, আমি সবাইকে সম্মান করে বলছি, বলা হচ্ছে কমেডি নাটক, কিন্তু যখন দেখছি ভাড়ামতে ভরপুর, মাঝে মাঝে তো সেটা শালীনতার সীমা লঙ্ঘন করছে, তো সেই জায়গাটাতে আমাদের আরো বেশি সচেতনতা এটা আশা করো কিনা? অবশ্যই করা উচিত। আর আমি বলবো যে আমরা যারা আর্টিস্ট আছে আমাদেরকে দেখে তো মানুষরা শেখে, রাইট? তারা আমাদেরকে ভালোবাসে, শেখে। আমি যেমন বলবো যে যেহেতু আমি এখন একটা বেবির মা, রাইট? সো আমি আমার বেবি বড় হচ্ছে, ওকে নিয়ে আমি আমার বাচ্চাকে নিয়ে কোনো মানে নাটক ঠিকঠাক মতো বা আমার ফ্যামিলিকে নিয়ে আমি ঠিকঠাক মতো বসে দেখতে পারছি কিনা, সেখানে কোনো অশ্লীল কোনো কিছু আছে কিনা, এই জিনিসটাও আসলে মাথায় রাখা দরকার। বা আমার ফ্যামিলি কি শিখছে ওই নাটকটা থেকে, ওই নাটকটার মেসেজটা কি, ওই যে ভাড়ামো টাড়ামো এগুলো আসলে আমি বলি না যে কাজ করলে রেগুলার কাজ করা যায়, মানুষের টাকার দরকার আছে, ঠিক আছে, কিন্তু তোমার যদি রেসপেক্ট না থাকে তুমি টাকা দিয়ে কি করবে, তুমি কাজ দিয়ে কি করবে? তোমার যেমন একটা মোশাররফ ভাইয়ের সাথে প্রতি ঈদে যে নাটকটা বের হতো সিকান্দার বক্স এন্ড এভারেজ আসলাম, হ্যাঁ, তো তখন তো আমরা আসলে অপেক্ষা করতাম সারা বছর যে এই নাটকটা কখন রিলিজ হবে, যে মানে আমরা ওই কমেডির জন্য আসলে অপেক্ষা করি, যার কারণে কিন্তু মোশাররফ ভাই ওইটা তো এন্টারটেইনমেন্ট ছিল, ওইখানে ওটা দেখে আসলে মানুষ মজা পেত, হাসতো, লাইক বিনোদন যেটাকে বলে, প্রপার বিনোদন। সেখানে কোনো নোংরামি ছিল না, কোনো অশ্লীলতা ছিল না, ভাড়ামো ছিল না। লেটস টক অ্যাবাউট কায়সার ভাই। আমাদের কায়সার ভাই our most favorite director, একটা পারসন, মানে পারসন, এক্স্যাক্টলি পারসন, অ্যাজ আ হিউম্যান বিং সে এতই ভালো একজন মানুষ
এত ভালো একজন মানুষ, মানে কায়সার ভাইয়ার ব্যাপারে আমি যত বলবো ততই কম হবে। মানে উই আর ব্লেসড যে আমরা কায়সার ভাইয়ার মতো একজন মানুষকে চিনি, কায়সার ভাইয়ার মতো একজন মানুষের সাথে কাজ করতে পারছি। সে এত বড়, এত গুণী একজন ডিরেক্টর। এবং আমার চোখে দেখা ভাইয়ার সাথে, ভাইয়ার ডিরেকশন, এটা আমার সেকেন্ড সিরিয়াল। এটাকে দীর্ঘ সময় আমি একটা সিরিয়ালে ছিলাম তার আর্টিস্ট হিসেবে। আমি মানুষটাকে কখনো রাগ করতে দেখিনি, না না কখনোই এত না। প্রেসার নিতে পারেন উনি। আর ধরো তোমার একটা তাড়া আছে, ভাই আমাকে যেতে হবে, প্রত্যেকটা চলে যাবা এত হ্যাঁ বোন তুমি চলে যাবা বোন, হ্যাঁ বোন ছাড়া কোনো কথা হবে না। আর প্রত্যেকটা আর্টিস্টের প্রবলেম এত বোঝে। লাইক আমার অচিনপুরের সময়ও সেম, রূপনগরের সময়ও সেম। কায়সার ভাইয়া যখন আমাকে বললো যে শখ চলো আমরা, কায়সার ভাইয়ের সাথে আমার অনেক কাজ করা হয়েছে, বাট অনেক বছর পর আবার আসলে দুটো সিরিয়াল করা হচ্ছে। অচিনপুরের সময় যখন কায়সার ভাই আমাকে অ্যাপ্রোচ করলো, বললো যে শখ আমরা তো আসলে মানিকগঞ্জে শুটিং করব। আই ওয়াজ লাইক ভাইয়া আমি তো ঢাকার বাইরে শুট করতে আমার প্রবলেম, কারণ আমার বেবি আছে, আমি চাই না, আমি একদমই চাচ্ছি না। বললো যে শখ তোমাকে আমি সব ব্যবস্থা দিব, তুমি কোনো চিন্তা করো না। আমি বললাম ভাইয়া আমি কিন্তু 10টার পর কাজ করতে পারবো না, যেটা অলওয়েজ আমি বলি। সো এই একটা কথা আমি জাস্ট আমার সিরিয়াল স্টার্ট করার আগে ভাইয়াকে বলেছিলাম, ট্রাস্ট মি। কিন্তু মানে এখনো উনি এটা মাথায় রেখে মেইনটেইন করেন। আমার কখনো মুখ দিয়ে বলতে হয় না যে কায়সার ভাইয়া এখন 9:30 বাজে বা এখন কিন্তু 9টা বেজে গিয়েছে। যেই 9টা বাজে এই অ্যাসিস্ট্যান্টদেরকে বলতে থাকবে এই শখের কাজ তাড়াতাড়ি করে, শখকে প্যাক আপ করো, শখের গাড়ি রেডি আছে তো, শখের সবকিছু তাড়াতাড়ি গাড়িতেই করো, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, হ্যাঁ ওকে ছেড়ে দাও। আমার থেকে বেশি টেনশন ভাইয়া থাকে। আর ভাইয়া বলে হ্যাঁ হ্যাঁ বাবু তো বাসায় আছে, নো ওয়ারিজ, শখ আমি তোমার কাজ তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। আমাদের বাসর ঘরে দুটো সিন এরকম ছিল, ধামাধাম তোমাকে করে ছেড়ে দিয়েছে, আমাকে করে ছেড়ে দিল, আমার ক্লোজ নিয়ে নিল এন্ড দেন তোমাকে। হ্যাঁ মানে এটা আসলে বলে। কিন্তু ছোট ভাই প্রথম সিনের ক্লোজতে তুমি এখানে দাঁড়ানো, আর পরের সিনে সেম কস্টিউম, কোনো টেনশন নাই, তুমি এখানে দাঁড়ানো। এই জিনিসগুলা আমি বলবো কায়সার ভাই অ্যামেজিং, মানে অ্যামেজিং, মানে একমাত্র সেই মনে হয় পারে। আমি আই এম রিয়েলি সরি টু মাই আদার্স ডিরেক্টরস, আমি কাউকে ছোট করে বলছি না, বাট এই একটা মানুষকে আমার মনে হয় সবাই পছন্দ করেন। এক্স্যাক্টলি সব আর্টিস্টরাও অনেক পছন্দ করেন। হিউম্যান বিং এত ভালো মানুষ এই যুগে, আমি বলবো আল্লাহ তাকে অনেক ভালো রাখুক, সুস্থ সুন্দর রাখুক। সেটাই আমাদের ভালোবাসার মানুষ। দর্শক আপনারাও ভালোবাসার মানুষ, আরেকজন ভালোবাসার মানুষ শখকে আপনারা কিছু টেক্সট পাঠিয়েছেন, চলো দেখে নেই টেক্সটগুলো। ওকে লেটস হ্যাভ এ লুক। শামীম শুভ লিখেছেন, আনিকা কবি শখ আপুর নানা বাড়ি বিক্রমপুর নাগেরহাট গ্রাম। আমার নানা বাড়ি। আপনার কোন স্মৃতি বিক্রমপুর নিয়ে থাকলে আমাদের শেয়ার করবেন। আমার নানা বাড়ি দাদা বাড়ি দুটোই আসলে বিক্রমপুর, দাদা বাড়ি মুন্সিগঞ্জ, নানা বাড়ি নাগেরহাট, আপনি তো জানেন খুব ভালো। হ্যাঁ স্মৃতি তো আসলে অনেক। আমার নানু যখন বেঁচে ছিল তখন আসলে অনেক যাওয়া হতো বিক্রমপুরে। ওখানে শীতের দিনে আমাদের আসলে নানুর হাতের পিঠা, মাটির চুলা রান্না করা, অ্যান্ড সবার সাথে রাতের বেলা উঠোনে বসে তারা দেখা, গল্প করা, ভূতের গল্প শোনা, এই জিনিসগুলো তো আমি প্রচুর মিস করি, যেটা এখন আসলে চাইলেও তো সময় বের করতে পারো না। সময় থাকলেও মানে নানু থাকলে, মানে থাকে না যে দাদা দাদি নানা নানি থাকলে যে এনভায়রনমেন্টটা ক্রিয়েট হয়, ওটা কিন্তু এছাড়া হয় না। ঠিক আছে চলো। হাসান লিখেছেন, কাতার থেকে দেখছি, আমিও আমার ওয়াইফ একসাথে রাতের আড্ডা দেখছি এবং শুনছি। শখ আপু আমাদের দুজনেরই খুব পছন্দের অভিনেত্রী। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ হাসান এবং মিসেস হাসান, আপনাদেরকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তাজুল ইসলাম সালাম দিয়েছেন ইন্টু ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন শখ? আমার সালাম। এনটিভিকে ধন্যবাদ এই ধরনের অনুষ্ঠান প্রবাসীদেরকে উপহার দেওয়ার জন্য। সবচেয়ে ভালো লাগে, কি যেন ভালো লাগে, পুরো মেসেজটা আমি করতে পারছি না, বাট তারিক ভাই বুঝতে পারছি আপনি দেশের বাইরে থেকে বলছেন, আপনাকে অনেক ধন্যবাদ। তাজুল ভাই অনেক অনেক ধন্যবাদ। মিজান লিখেছেন, বলো না তুমি আমার ছায়াছবিতে শাকিব খানের বিপরীতে প্রশংসনীয় অভিনয় করেন শখ আপু। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, মন্তব্য ছিল। থ্যাংক ইউ। সোহান, আনমাইন্ডফুল নাটকটা খুব ভালো লেগেছিল, সেখানে শখ আপু এবং মোশাররফ ভাইয়া কাজ করেছে, দেখলে অভিনয়টা দেখে অভিনয়টা অনেক প্রশংসনীয় আর কি। থ্যাংক ইউ। এত কষ্ট হয়েছিল আনমাইন্ডফুল নাটকটা করার সময়। এইগুলো করে নেই। পিঙ্কি ও তো আজকে পোশাক পরেছে পিঙ্কি, হোয়াইট এন্ড পিঙ্ক। হ্যাঁ আমার কিন্তু ফার্স্ট ফেসবুকের আইডির নাম ছিল পিঙ্ক পেটাল। ওকে মিসেস প্যাটেল। ওকে পিঙ্কি লিখেছেন, স্ট্রেট ফরওয়ার্ড নাটকের মাধ্যমে
শখ আপুকে আবার দেখতে পেলাম। শখ আপু মানে চমৎকার। থ্যাংক ইউ। তাই তুমি স্ট্রেট ফরওয়ার্ড নিয়েই ব্যাক করেছিলে? না, উনি প্রথম দেখেছে ব্যাক করার পর। আমার ব্যাক করা হয়েছিল আলবির সাথে একটা নাটক, আমি ভুলে গিয়েছি নাটকটা। ভুলে গেছো, আমিও ব্যাক করে বসে নামটা ভুলে গিয়েছি। ঠিক আছে, মিলন। এখনকার সময়ে শখ আপু এবং শামীম ভাইয়ার জুটি বেঁধে কাজগুলো অসাধারণ হচ্ছে। শুভকামনা শখ আপুর জন্য। থ্যাংক ইউ। জুটি বেঁধে না আসলে, হ্যাঁ শামীম ভাইয়া কি দোষ করছে? জুটি বেঁধে না আসলে, কাজ হয়ে যায় সবার সাথেই, মাঝখানে শামীম ভাইয়ের সাথে কাজ বেশি হচ্ছিল। ওটাই বলছে আর কি, জুটি বেঁধে। ওকে, অনেকগুলো টেক্সট। আমি জুটি প্রথায় একদমই বিশ্বাসী না। আমি আসলে প্রশ্নটা তোমাকে করতাম, কিন্তু তোমার কমেন্ট পড়া শেষ হয়নি? না, হয়েছে। আচ্ছা, আমি তাহলে বলতে পারি। সেটা হচ্ছে আমি জুটি প্রথায় একদমই বিশ্বাসী না। কারণ আমার কাছে মনে হয় যে একজন আর্টিস্ট, আমি সবার সাথে কাজ করব। আমি মোশাররফ ভাইয়ের সাথে কাজ করেছি, আমি নিশো ভাইয়ের সাথে কাজ করেছি, আমি অপূর্ব ভাইয়ের সাথে কাজ করেছি। আমি কিন্তু কারোর সাথে জুটি করে কাজ করিনি। মানে এখন যেমন একটা ব্যাপার আছে যে এই জুটি। ব্যাপারটা বোঝো তো না? ব্যাপারটা আই গেস সবাই বোঝে এখন, আমাদের অডিয়েন্সরা অনেক বেশি স্মার্ট ব্যাপারটা আর কি। হ্যাঁ, সো মানে আমি আসলে সব আর্টিস্টদেরকেই বলতে চাই, একটা শিল্পীর উচিত আসলে শিল্প চর্চা করা এন্ড সবার সাথেই কাজ করা। আমি তোমার সাথে সংযুক্তি ঘটে। আমারও মনে হয় দর্শক হিসেবে আমি এক জুটিকে দেখতে দেখতে এক সময় কিন্তু আমি হাঁপিয়ে যাব দর্শক হিসেবে। শুধু হাঁপিয়ে যাওয়ার ব্যাপার না, মানে হ্যাঁ কেমিস্ট্রি তো সবার সাথেই বিল্ড আপ হয়ে যায় অ্যাক্টিং এর ক্ষেত্রে, তাই না? অ্যাক্টিং, হ্যাঁ এটা খুব বাজে ছিল। সবার সাথেই বিল্ড আপ হয়ে যায়, বাট মানে হয় না যে সবার সাথেই আসলে কাজ করা উচিত। আর আরেকটা জিনিস আমি বলতে চাই, অনেকে বলে যে আচ্ছা উনি কেন অমুকের সাথে কাজ করছে, উনি তো অনেক জুনিয়র বা উনি তো নিউ কাজ করছে। আমার কাছে মনে হয় নতুনদের সাথেও কাজ করা উচিত, কারণ আমরাও যখন নতুন ছিলাম আমাদের সিনিয়ররাও কিন্তু আমাদের সাথে কাজ করছে। লাইক আমি যখন একদম নতুন ছিলাম আমাকে কিন্তু মোশাররফ ভাইয়া অনেক সাপোর্ট করেছেন, অ্যান্ড ডায়লগ ডেলিভারি থেকে শুরু করে অনেক সময় দেখা যেত যে আমি ঢাকায় আর ঠিকভাবে বলতে পারছি না, ভাইয়া আমাকে বারবার রিহার্সালের সময় বলে দিত যে সকেট এইভাবে বল। নসুভিলেন একটা নাটক ছিল আমার, যেটা চঞ্চল ভাইয়ের সাথে আমার করা হয়েছে, সেখানে কুষ্টিয়ার ভাষা আমি একদমই পারি না। তো তখন চঞ্চল ভাই আমাকে অনেক হেল্প করেছে, বারবার বলছিল যে শখ আসো আমরা প্র্যাকটিস করি, তুই এটা এইভাবে না এইভাবে বল, এইভাবে বললে ভালো হবে। সো তারা তো অনেক সিনিয়র, তারা যদি আমাদেরকে নতুন ভেবে সাপোর্ট দিতে পারে, আমরা কেন নতুনদের সাথে কাজ করব না, কেন সাপোর্ট করব না? এইভাবে আসলে সাপোর্ট না করলে বা কাজ না করলে আসলে কাজের পরিধি তো বাড়বে না। এক্স্যাক্টলি, এটা আমিও বিশ্বাস করি। এজন্য আমার ম্যাক্সিমাম আসলে আমি যখন সিঙ্গেলগুলো করি আই নেভার আস্ক যে আমার বিপরীতে কি আছে, বিকজ নতুন হলেও ঠিক আছে। একটা জিনিসও আবার মেইনটেইন করা লাগে যে সে কতটুকু আসলে মানে ক্যাপাবল। এক্স্যাক্টলি। ফাইন, এখন তুমি আমাকে আরেকটা কথা বলো, সেটা হচ্ছে যে আমি খুব শখ করে মানে প্রশ্নটা জমিয়ে রেখেছিলাম, এই মুহূর্তে আমার ক্লিক করছে না। এখন আমার ভয় লাগছে, বলো। ভয় কিছু নাই, এতক্ষণ পর্যন্ত নির্ভয় কাটাইছো, বাকি পরটাও নির্ভয় কাটাতে পারো, সমস্যা নাই। না, তুমি খুব সুন্দর করে বলছিলে জুটি প্রথা, সিন্ডিকেট, রাইট? যে একটা সিন্ডিকেট প্রচুর আমাকেও প্রশ্নের সম্মুখীন হতে হয়, এবং এই সিন্ডিকেটে ঢোকাটা যেমন কঠিন, এবং এই সিন্ডিকেটের কারণে অনেক শিল্পীর অভিযোগ যে সিন্ডিকেটের কারণে আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে, এই হয়েছে। এই সিন্ডিকেটটা তুমি কতটুকু ফেস করো? ফার্স্ট অফ অল সিন্ডিকেটে ঢুকতে হবে কেন? এক্স্যাক্টলি। সিন্ডিকেটের মেম্বার কেন হতে হবে তোমার? ইউ আর নট কেপেবল, ইউ আর নট কোয়ালিটিফুল, মানে কি নেই তোমার যদি ট্যালেন্ট থাকে, তুমি যদি কনফিডেন্ট থাকো যে না আমি পারি বা আমি পারবো, আমার কাজ প্রমাণ করার জন্য আমার কারো মাথায় ভর দিয়ে আসলে কিছু করতে হবে না। কেউ আমাকে না ডাকলে না ডাকুক। বড় যারা আছেন সবাই তো ছোটদেরকে আদর করেন, কিন্তু আমার একজন বা দুজনের ওই টিমের মধ্যেই কেন থাকতে হবে? টিমের মধ্যেই থাকতে হবে, বা মানে খুব মানে আছে না যে তার কথার সাথে আমার তাল কেনই মিলাতে হবে যদি আমার সেটা পছন্দ না থাকে? এক্স্যাক্টলি, বাট শোয়িং দ্যাট আই এম এগ্রি, মানে আমার যদি পছন্দ না থাকে আমার কেন তার সাথে হ্যাঁ মিষ্টি ভাবে হেসে কথা বলতে হবে? সো আমার আই বিলিভ সিন্ডিকেট, এটা আমি পারি না, এটা আমি পারতেও চাই না, এন্ড থ্যাঙ্ক গড এটা আমাকে দিয়ে হয় না কখনো। এন্ড আমার কাছে যেটা মনে হয় যে সিন্ডিকেটের যে কথা অনেকে অভিযোগ করে, আমি অভিযোগ করি না, কারণ কি আই রিয়েলি বিলিভ যে যার আসলে ট্যালেন্ট থাকে, কোয়ালিটি থাকে, তার আসলে এগুলা কোনো ম্যাটার করে না। তোমাকে একটা জায়গা থেকে ডাকছে না,
কোনো সমস্যা নেই, আমাকে আরেকটা জায়গা থেকে রাখবে। তুমি একটা জায়গায় অ্যাওয়ার্ড পাচ্ছ না, কোনো সমস্যা নেই, আমার সবচেয়ে বড় অ্যাওয়ার্ড আমার দর্শকের ভালোবাসা। আমি একটা একটা অ্যাওয়ার্ড জাস্ট আর একটা সার্টিফিকেট আমার ঘরে সাজায় রাখতে পারবো, দ্যাটস অল। বাট এই যে এতগুলা মানুষ আমাকে ভালোবাসছে, এখনো ভালোবাসে, তাদের মনের ভিতরে ঢুকে কি আমি বলবো এই আপনি আমাকে ভালোবাসেন? এটা অ্যাচিভ করতে পারাটাই তো আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। এর থেকে বড় অর্জন কিন্তু কিছু নেই। তো সিন্ডিকেট করে তুমি কাজ করছো, ওই কাজটা বেশি দিন টিকবে না, সিন্ডিকেটও থাকবে না, অলরেডি কিন্তু নেইও, রাইট? যে যার যার জায়গায় চলে গিয়েছে। বাট তোমার যাকে দরকার, তোমার যদি কাজের কোয়ালিটি ভালো থাকে বা তুমি যদি ট্যালেন্টেড থাকো, যার তোমাকে দরকার সে তোমাকে ঠিকই খুঁজে বের করে নেবে। তোমার আসলে যে ডোর টু ডোর নক করতে হবে না যে আমি কাজ করতে চাই বা আমাকে আপনাদের সিন্ডিকেটের মেম্বার বানানো, সামথিং লাইক দ্যাট। এন্ড কেউ যদি না ডাকে, না ডাকুক না, ইটস টোটালি ফাইন। মানে তোমার যখন টাইম হবে, তুমি যেটা শুরু করেছিলে তোমার এই কনভারসেশনটা, এটা খুবই ঠিক যে আমার যদি কাজ জানা থাকে, ক্যালিভার, আমার কোয়ালিটি যদি থাকে, আমাকে কেন ডাকবে না? কেউ না কেউ আমাকে ডাকবেই, রাইট না? আর একটা জিনিস কি, মানে আমার না, মানে এই কাজের জায়গাটা এসে পলিটিক্সটা পছন্দ না। পলিটিক্সটা মানে কি, যে ষড়যন্ত্র বা একটু কুটনামি, এই জিনিসটা পছন্দ না। আমি কাজ করব, আমার এই ষড়যন্ত্র আর কুটনামিটা তোমার কোথায় পছন্দ? মানে এখানে তো পছন্দ না, আমার কোথাও পছন্দ না, কাজের জায়গায় তো আরো না। কারণ কি, আমরা তো আর্টিস্ট, আমাদের কাজটাই হচ্ছে গিয়ে অ্যাক্টিং করা বা শিল্প চর্চা করা। এখানে যে আমরা কেন নোংরামি করব, তাই না? সেটা তো হয় কি, আমাদের শিল্প চর্চাটা নষ্ট হয়ে যায়, আমাদের ভেতরটাও কিন্তু নষ্ট হয়ে যায়। কারণ দিন শেষে উই আর আ ফ্যামিলি, রাইট? আমরা আমাদের বাসায় যতটুকু টাইম স্পেন্ড না করি, আমি বলবো তার থেকে অনেক বেশি টাইম স্পেন্ড করি আমাদের শুটিংয়ের জায়গায়। প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা আমাদের শুটিংয়ের সব ফ্যামিলি মেম্বারসদের সাথে দেখা করতেছি, রাত পর্যন্ত থাকছি, বাসায় এসে ঘুমাচ্ছি বা যতটুকু। এই মানুষগুলাই যদি এরকম করে, এটা আসলে কেমন না উইয়ার্ড আমার কাছে, মানে খুবই উইয়ার্ড লাগে। সামনে পুতু পুতু, পিছনে I don't like this kind of stuff. দেখি যারা আমাদেরকে পছন্দ করেন টেক্সট পাঠিয়েছেন, আমরা আরেকটু দেখে নিতে চাই। সম্ভবত আরো কিছু টেক্সট এসেছে, চলুন দর্শক আমরা কিছু টেক্সট দেখে নিই। সবুজ লিখেছেন, শক আপুজ হেয়ারস্টাইল ইজ আইকনিক, আই স হার সেম হেয়ারস্টাইল ফ্রম মাই চাইল্ডহুড which is so beautiful and she looks so beautiful. Oh, thank you so much. আগের হেয়ারস্টাইল কি আছে আমার, এখন না। মানে এটা প্রথম দেখেছিল ছোটবেলায়, এখন আবার দেখেছে। হ্যাঁ, বাসার লিখেছেন, বাইরের মানুষদেরকে বাসার ভাই লিখেছেন, বাইরের মানুষদেরকে বাসার ভাই লিখেছেন। ত্রিভুজ ওয়েব সিরিজটি দেখে অনেক কান্না করেছি। হ্যাঁ, ত্রিভুজে আসলে আমার ক্যারেক্টারটা খুবই চ্যালেঞ্জ, না স্যাডিস্টটা, উফ শুনো, উফ ফাইনালি বলতে পারলা, উফ খুব চ্যালেঞ্জিং ছিল। এন্ড খুবই মানে বাস্তব একটা ক্যারেক্টার, অডিয়েন্স সিম্প্যাথিটা অনেক পেয়েছো তুমি। হ্যাঁ, মানে এটা রিলেট করার মতো একটা। কি ছিল তুমি, ক্যারেক্টার কি? কেন বলবো, দেখে নিবা। দেখে নিবা, ওকে, হ্যাঁ ঠিক আছে। সুন্দর, আমাকে জিজ্ঞেস করছে যে কি ছিল। ফারুক আর না পারুক, নাম তার ফারুক, ঠিক আছে। ফারুক হোসেন টেক্সট পাঠিয়েছেন, আব্বু আম্মু আপুরা সবাই মিলে আজকে রাতের আড্ডা দেখছি শুধুমাত্র সকাপুর জন্য। হাউ সুইট। ও সো সুইট, থ্যাংক ইউ। না ফারুক ভাই পারেন, অনেক ধন্যবাদ। শামীম ভাই লিখেছেন, বিক্রমপুরের গর্ব আমাদের সকাপু, থ্যাংক ইউ। লিলি লিখেছেন, D20 নাটকের একটা এপিসোডও মিস দেইনি, সকাপু এবং চঞ্চল স্যারের অভিনয়ের জন্য পুরোটা দেখা। থ্যাংক ইউ লিলি, থ্যাংক ইউ। যা দিলি। জাওন, আমি যদি নাম ভুলে না করে থাকি, জাওন লিখেছেন, হানি ট্র্যাপ নাটকে বেশ দারুণ অভিনয় করেছেন সকাপু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মামুন, অনেক হয়েছে, এবার থামুন, এরকম কিছু না কিছু একটা বলতেই হবে তোমার। মন প্রেমে পড়েছে, নাটকটি অসাধারণ ছিল। এই নাটকে সকাপুর হাসি এবং এক্সপ্রেশন দেখে পুরো ফ্যান হয়ে গেছে। থ্যাংক ইউ ভাইয়া, এর আগে ফ্যান ছিলেন না? মানে পুরো ফ্যান হয়ে গেছে, এর আগে আংশিক ছিলেন না, পুরো ফ্যান ছিল, এখন এসি হয়ে গেছে। এসি হয়ে গেছেন। শুভ, কুক নাটকটি একটি শিক্ষামূলক নাটক এবং শামীম ভাই ও শখ আপুর অভিনয় দেখে অনেক কিছু শেখার আছে। থ্যাংক ইউ। কি কি শিখছেন একটু লিখতেন। স্বপ্ন লিখেছেন, শখ আপু ইজ ওয়ান অফ বেস্ট অ্যাক্ট্রেস ইন বাংলাদেশ ইন্ডাস্ট্রি। অনেক অনেক বড় একটা কমপ্লিমেন্ট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মোহন লিখেছেন, দরদি মজনু নাটকে
একবার যে দেখবে বিশ্বাস করতে বাধ্য সে শখ আপু একজন অসাধারণ অভিনেত্রী। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক দর্শকরা অনেক অনেক টেক্সট পাঠিয়েছেন। আমার মনেও হাজার প্রশ্ন, আসলে এক আড্ডায় শেষ হবে না, আমরা মোটামুটি একেবারে শেষ। আমাকে এনটিভির আসলে বারবার ডাকতে হবে রাতে আড্ডা দেওয়ার জন্য। প্লিজ, এনটিভি লাভ টু এন্ড আই উড লাভ টু ইভেন। সো তোমাকে ওই যে এটা বলছিলাম মনে পড়েছে, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি ব্যস্ত সময় থেকে আমাদের সময় দিয়েছো। এনটিভির পক্ষ থেকে তোমাকে অনেক ধন্যবাদ, আমার পক্ষ থেকে ধন্যবাদ। তুমি চাইলে আমাদের দর্শকদের কিছু বলতে পারো, দর্শকের পক্ষ থেকেও তোমাকে অনেক ধন্যবাদ। উফ দিয়ে শুরু করতে হবে। উফ আমি অনেক বলে ফেলেছি, আর বলতে চাচ্ছি না। বাই দ্য ওয়ে, ফার্স্টে আমি আমার দর্শকদেরকে বলি থ্যাংক ইউ সো মাচ সবাইকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। সবসময় এরকম সাথে থাকবেন, পাশে থাকবেন, দোয়া করবেন যেন আরও ভালো ভালো কাজ উপহার দিতে পারি আপনাদেরকে। থ্যাংক ইউ। অ্যান্ড লাস্টলি ফাইনালি থ্যাংক ইউ সো মাচ ইমতু, তোমাকে আমাকে রাতের আড্ডায় ডাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ এনটিভিকে ফর হ্যাভিং মি হিয়ার। আমি আমার অনেক বিজি টাইমের মধ্যে এত রাতের বেলা উফ 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 3 যাও, ইউ আর হ্যাপি না? আমি খুব ঢং করে বলেই দিলাম। ইয়েস ইয়েস, আমি হ্যাপি, তুমি রুবেল। ওকে, এবার চলো শেষ করি অনুষ্ঠান। দর্শক বন্ধুরা, আমাদের প্রিয় শখের সঙ্গে প্রিয় শখের আড্ডা দিলাম, ভীষণ ভালো একটা সময় আমি কাটালাম এবং বিশ্বাস আপনারাও ভালো একটা সময় কাটিয়েছেন। আপনাদের অনেক মনের প্রশ্ন, মনের আবেগ, মনের অভিব্যক্তিগুলো আমরা পৌঁছে দিয়েছি আমাদের প্রিয় শখের কাছে। আগামী সপ্তাহে আমরা আবারও আসবো, নতুন অতিথি থাকবেন, আড্ডা হবে নতুন নতুন বিষয় নিয়ে। ভালো থাকবেন এবং এনটিভির সঙ্গে থাকবেন, সে প্রত্যাশায় আমি কিন্তু বিদায় নিচ্ছি। কিন্তু